খুব ছোটবেলাকার কথা। হঠাৎ শুনতে পেলাম শিবির নামক এক যোজনা রক কেটে নিচ্ছে সবার। শুনে তো আমাদের গায়ের রক্ত হিম হবার জোগাড়। দিন গড়ালো, আমরা আরেকটু বড় হলাম। আমাদের চিন্তার জগতে তখনও শিবিরকে মানুষ বলে মনে হয়নি। মনে হতো শিবির বোধহয় বাঘ ভাল্লুকের মতোই কোনো প্রাণী, যারা সামনে কাউকে পেলে ঘাড় না মোটকে বরং রক কেটে নেয়। গল্পটা শুধু আমার না, মোটামুটি ৯০ দশকের পরে জন্ম নেয়া প্রতিটি মানুষেরই একসময় শিবির সম্পর্কে এমন ধারণাই ছিল। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ছোট্ট মস্তিষ্কে এই ধারণাটা কে গেঁথে দিল? কেনই বা আমরা চোখে না দেখা সত্ত্বেও বিশ্বাস করতাম শিবির খুবই ভয়ানক কোনো জন্তু? চলুন সেটা নিয়েই আজকের আলোচনা আগানো যাক। শিবির ঠিক কতটা নৃশংস এটা জানতে আমাদের ফিরে যেতে হবে বেশ অনেকখানি অতীতে। ঘটনার সূত্রপাত ১৯৮২ সালের ১১ই মার্চ। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আয়োজিত নবাগত সংবর্ধনায় হামলা চালায় ছাত্রলীগ, ছাত্রমৈত্রী সহ বেশ কিছু বাম সংগঠন। ঝরে যায় শিবিরের নিরীহ ৪টি প্রাণ। এখান থেকেই মূলত শিবিরের শহীদি হালখাতার সূত্রপাত। কিন্তু এখান থেকে শিবিরের নৃশংসতার প্রমাণ পেলেন না, তাই তো? তবে চলুন কাহিনীর আরেকটু গভীরে যাওয়া যাক। শিবিরের এই মেধাবী ৪ প্রাণ ঝরে যাবার পর সাধারণ ছাত্রদের মনে শিবিরের প্রতি ভালোবাসা জন্মাতে থাকে, আর ঘৃণা জন্মাতে থাকে সেসব তথাকথিত প্রগতিশীল সংগঠনের প্রতি। তাই তারা চিন্তা করতে থাকে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের মনে শিবির নিয়ে এক অজানা আতঙ্ক তৈরি করা যায়। এখান থেকেই মূলত শিবিরকে ডিহিউম্যানাইজ করার সূত্র। একদিকে তারা শিবিরের উপর অমানসিক নির্যাতন চালাতে থাকে, অন্যদিকে টিভি চ্যানেল, পত্রিকা, রেডিও সহ যাবতীয় টুল ব্যবহার করে শিবিরের প্রতি জনমানসে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। যে সময়ের কথা বলছি তখনও ফেসবুক, ইউটিউব আসেনি, যোগাযোগ ব্যবস্থাও ততটা উন্নত না। তাই মানুষ সহজেই পত্রিকার কথা বিশ্বাস করতে থাকে। যে কোনো হত্যাকাণ্ড বা নৈরাজ্যের সাথে পত্রিকাগুলো কোনো রকম প্রমাণ ছাড়াই শিবিরের নাম জুড়ে দিত। পরবর্তীতে শিবিরের লোকজন নির্দোষ প্রমাণিত হলেও মানুষের মনে গেঁথে থাকতো সেই পত্রিকার নিউজ। ফলত শিবিরকে ধীরে ধীরে দৈত্যদানব রূপে প্রতিষ্ঠিত করা হয়। কয়েকটি উদাহরণ দিলেই বিষয়টি সহজ হয়ে যাবে আপনাদের কাছে। শিক্ষার্থীদের কাছে শিবিরের মেসগুলিকে পরিচয় করিয়ে দেয়া হয় শিবিরের আস্তানা শব্দ ব্যবহার করে। আস্তানা শুনলেই আমাদের হৃদয়ে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। একইভাবে অন্য সবার হতো দলীয় প্রোগ্রাম, শিবিরের বেলায় বলা হতো গোপন বৈঠক। সবার হতো আন্দোলন, শিবিরের বেলায় বলা হতো তাণ্ডব। অন্যান্য ছাত্র সংগঠনের বেলায় ছাত্রনেতা শব্দ ব্যবহার করলেও শিবিরের বেলায় মিডিয়া ব্যবহার করত শিবির ক্যাডার। অন্য সবার বইকে সাহিত্য বললেও শিবিরের বইকে বলা হতো জিহাদি বই। এভাবেই এক বয়ান দাঁড় করানো হয় শিবিরকে মানুষ থেকে দৈত্যদানবে পরিণত করল। বারবার এভাবে শিবিরকে মিডিয়া ট্রায়ালের ভিতর দিয়ে যাওয়ার কারণে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করে নেয় শিবির স্বাভাবিক কিছু নয়। তাই আমরা দেখতে পাই শিবিরের কেউ মারা গেলে মানুষের মনে আর দাগ কাটে না। শিবিরের বেলায় মানুষের মনোভাব অনেকটা এমন ছিল যে, আহা, ছেলেটা ভালো ছিল, শুধু দোষের মধ্যে শিবির করে। এই বহুদিনের এমন চর্চার ফলেই আমরা দেখতে পাই আবরার, ফাহাদ, বিশ্বজিৎ সহ বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে যখন শিবির সন্দেহে কাউকে পিটিয়ে মেরে ফেলা হতো, মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো প্রতিবাদ করত না যতক্ষণ না প্রমাণিত হতো এই ছেলে শিবির নয়। মানে দাঁড়ালো শিবির করলেই যেন কাউকে মেরে ফেলা যায়। এই সুযোগটাই কাজে লাগায় স্বৈরাচারী আওয়ামী শাসনতন্ত্র। তারা জানতো তাদের ফ্যাসিবাদ কায়েমের সবচেয়ে বড় বাধা শিবির এবং জামায়াত ইসলামী। তাই জামায়াতকে প্রথমত নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে বাঘা বাঘা নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর বাকি রইল শুধু শিবির। তাদেরকেও নিয়মিত গুম খুনের রুটিনে ফেলে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস চালায়। কিন্তু কে জানতো এই শিবিরের হাতেই তাদের পতন হবে। জুলাই বিপ্লবে শিবির দেখিয়ে দেয় তারাও মানুষ। যে ভয় শেখ হাসিনা পেয়েছিল সেটাই বাস্তব করে দেয় শিবির। জনতাকে সাথে নিয়ে গুড়িয়ে দেয় স্বৈরাচারের মসনদ। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে শিবির আসলে অতি প্রাকৃত কিছু নয়, বরং একঝাঁক দেশপ্রেমিক মানুষের সমষ্টিই হচ্ছে শিবির। কিন্তু প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো, শিবির কি তাহলে ধোয়া তুলসী পাতা? উত্তর হচ্ছে না। বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের হাতে অন্যদের রক্ত ঝরেছে। শিবিরের উপর আক্রমণ প্রতিহত করতে গিয়ে ২-১জনকে পঙ্গু করে দিয়েছে শিবির। অবশ্য এখন পর্যন্ত কোনো খুনের প্রমাণ মেলেনি শিবিরের বিরুদ্ধে, কিন্তু শিবিরের এই লাঠির আঘাতকেই মিডিয়া দেখিয়েছে রক কাটা হিসাবে। সাম্প্রতিককালেও এমন একটি ঘটনা আমরা দেখতে পাই সিলেটের এমসি কলেজে। সেখানে কথা কাটাকাটির জেরে একজনের পায়ে রড দিয়ে আঘাত করলে সেটাকে মিডিয়া শিবির রক কেটে দিয়েছে বলে প্রচার করতে থাকে।
যদিও পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে শিবিরের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। মোদ্দা কথা, শিবিরকে উন্মানুষ প্রমাণ করতে পারলেই মূলত সকল স্বৈরশাসকের জন্য লাভ, কারণ শিবির বাংলাদেশের এখন পর্যন্ত আপসহীন ছাত্র রাজনীতির নাম। ভবিষ্যতে যাতে শিবিরকে আর কেউ জন্তুরূপে উপস্থাপন করতে না পারে, এই জন্য শিবিরকে এখন থেকেই সচেতন থাকতে হবে।